কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন দেশের বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল। গত 31শে জুলাই এবং 1 আগস্ট অর্থাৎ 1 আগস্ট দুদিনের শুনানিতে কপিল সিব্বল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে গেলেন। কিভাবে সেটা আলোচনা করব। আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে জানাই স্বাগত, শ্রদ্ধা, ভালোবাসা এবং আমার ভিডিও লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যে কথা আলোচনা করছিলাম, গত 31শে জুলাই এবং 1 আগস্ট কয়লা পাচার মামলায় শুনানি ছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ছিলেন ভারতের বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল। তিনি 31শে জুলাই তার যে যুক্তি তুলে ধরেন যে অভিষেক ব্যানার্জিকে কেন ইডি দিল্লিতে জেরা করতে চায়, তাকে কেন দিল্লির ইডি অফিসে জেরা করতে চায়, তাকে কলকাতায় জেরা করতে পারে ইডি। এবং অভিষেক ব্যানার্জিকে যে পদ্ধতিতে তলব করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেটা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অভিষেক বাবুর আইনজীবী কপিল সিব্বল বলেন যে কলকাতায় ইডির পূর্বাঞ্চলীয় অফিস থাকা সত্ত্বেও কেন ইডি তাকে দিল্লির ইডি অফিসে জেরা করতে চায়। আপনারা সবাই জানেন যে 2022 সালে এই কয়লা পাচার মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত বছরের 22শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জেরা করে কয়লা পাচার মামলা। এবং তার আগে আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে জেরা করেছে। কিন্তু যখন গত বছরের 22শে সেপ্টেম্বর কলকাতায় তাকে জেরা করা হয়, তখন কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়নি, আইন শৃঙ্খলার কোনো সমস্যা হয়নি। সেটাই কপিল সিব্বল সুপ্রিম কোর্টের নজরদারিতে আনেন, যুক্তিতে আনেন যে এর আগে আইন শৃঙ্খলার অবনতির যুক্তি দেখিয়ে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডি দপ্তরে জেরা করেছে। কিন্তু গত বছরের 22শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে যখন কলকাতায় জেরা করা হলো, কোনো আইন শৃঙ্খলার তো অবনতি হয়নি। তাহলে কেন তার আইন শৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে দিল্লিতে জেরা করতে চায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পদ্ধতিতে জেরা করছে, যে পদ্ধতিতে তাকে তলব করা হচ্ছে, তার পদ্ধতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন আদালতে। এই সওয়াল জবাবের উপরেই সময় চলে যায় 31শে জুলাই। পরবর্তী আবার ডেট হয় 1 আগস্ট অর্থাৎ তারপরের দিন। তো তারপরের দিন ভাবা হয়েছিল যে এবার ইডির আইনজীবী তাদের যুক্তি দেখাবেন। কিন্তু 1 আগস্ট আবার কপিল সিব্বল বলা শুরু করলেন যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এইভাবে আর্থিক তছরূপ মামলায় অভিযুক্তকে অর্থাৎ PMLA-তে তলবের কোনো পদ্ধতিই নেই, আর এই পদ্ধতি না থাকাটাই নাকি পদ্ধতি হয়ে গিয়েছে। অর্থাৎ 31শে জুলাই যেখানে তিনি দিল্লি না কলকাতায় জেরা এই যুক্তিতে কাটিয়ে দিয়েছিলেন সময়, 1 আগস্ট অর্থাৎ 1 আগস্ট এই মানি লন্ডারিং যে অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সেই আর্থিক তছরূপ মামলায় অভিযুক্তকে তলবের কোনো নির্ধারিত পদ্ধতি নেই, আর পদ্ধতি না থাকাটাই পদ্ধতি করে ফেলেছে। এই বিষয়টি নিয়েই অর্থাৎ মানি লন্ডারিং এইটা নিয়েই তিনি সময় কাটিয়ে দিলেন। কি আছে কি নেই এই অ্যাক্টে, অভিযুক্তকে টাকা যেতে পারে কি না যেতে পারে, কতটা পদ্ধতি না থাকাটাই কতটা অপদ্ধতি হয়ে দাঁড়িয়েছে, এই নিয়ে তিনি 1 আগস্ট কাটিয়ে দিলেন। ইডি এই দুদিনের মধ্যে বলার কোনো সুযোগ পেল না। এই প্রসঙ্গক্রমে একটা তথ্য বলে রাখি, কিছুদিন আগেই এই জুলাই মাসেই সুপ্রিম কোর্টে এই কয়লা পাচার মামলা শুনানি ছিল। কিন্তু সেখানে অভিষেক বাবুর আইনজীবী বিচারপতিদের বলেন যে কপিল সিব্বল মহাশয়, অভিষেকের যে মূল আইনজীবী কপিল সিব্বল মহাশয়, তিনি অসুস্থ, তাই কিছুদিন সময় দেন। সেদিন সুপ্রিম কোর্টের আইনজীবীরা এই বিচারপতিরা সময় দেন এবং দিয়ে জানান যে আগামী 31শে জুলাই শুনানি হবে, সেদিন কিন্তু কোনোরূপ মুলতবি হবে না, শুনানি হবেই।
আইনজীবী কে আসলো না আসলো কিছুই দেখা হবে না। এবং সেদিনই কিন্তু অর্থাৎ ওই 31শে জুলাই কিন্তু ইডির রিপোর্ট দেখবো, এই কথাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন যে ইডির রিপোর্ট, তদন্তের যে অগ্রগতি রিপোর্ট, সেদিন কিন্তু 31শে জুলাই দেখা হবে। স্বাভাবিকভাবে ভাবনা ছিল যে 31শে জুলাই হয়তো ইডি কোনো তদন্ত রিপোর্ট দেবে, কিন্তু 31শে জুলাই তো দূরের কথা, 31শে জুলাই গেল, 1 আগস্ট গেল, দুদিন ইডি কিছু বলারই সুযোগ পেল না। এবং যেটা প্রসঙ্গক্রমে বলে রাখলাম, সেখানে আরেকটা কথাও বলে রাখি, এই যে জুলাই মাসে যেটা কিছুদিন আগেই শুনানি হয়েছে, সেখানে কপিল সিব্বল অসুস্থতার জন্য সময় দিলেন যেদিন, বিচারপতি কিন্তু ইডির তদন্তের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন সেদিন। ইডিতে তদন্ত যে অগ্রগতি, সেই অগ্রগতি নিয়ে সেদিন তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন যে 31শে জুলাই তিনি ডেট দিয়েছেন। 31শে জুলাই গেল, 1 আগস্ট গেল, দুদিন কিন্তু ইডি কি কোনো কিছুই বলার সুযোগ পেলেন না। পরবর্তী ডেট হলো 7ই আগস্ট। 7ই আগস্ট তাহলে স্বাভাবিকভাবে ইডি তার তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবেন, তাদের বক্তব্য, তাদের যুক্তি দেবেন। সেদিন আমরা জানতে পারবো যে ইডি কি যুক্তি দিচ্ছে। এখন বিশেষজ্ঞ যারা রাজনৈতিক বিশ্লেষক বা আইনজীবী, তারা মনে করছেন যে বিচারপতি যে ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনছেন, সুপ্রিম কোর্টের যে দুজন বিচারপতি, সেটা হচ্ছে বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মা। দুজন বিচারপতির নাম আবারও বলছি, বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মা। তাদের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হচ্ছে। তো সেখানে আইনজীবীরা মনে করছেন যে বিচারপতিরা চাইছেন সমস্ত যুক্তি আগে শুনে নিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে। স্বাভাবিকভাবেই তাহলে 31শে জুলাই গেল, 1 আগস্ট গেল, 7ই আগস্ট আবার শুনানির সময় বলার সুযোগ পাবে তো ইডির আইনজীবী? তাদের যে তদন্ত রিপোর্ট নিয়ে কিছু বলার সুযোগ পাবে তো? নাকি কপিল সিব্বল মহাশয় আবার অন্য কোনো যুক্তি সেদিন তুলে ধরে সেদিনও তার চলে যাবে? আসলে কপিল সিব্বলের মতো যারা বিখ্যাত আইনজীবী, তারা কিন্তু এই যে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মানে তাদের ধারে ভারের কাছে যেন, মানে কি বলবো, কিছু বলতে পারছি না যেহেতু একটা বিচারালয়, মানে এই সমস্ত আইনজীবীদের, কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, এদের ধার ভার এতটাই বেশি, মানে যেন কোর্টও এদেরকে সমীহ করতে বাধ্য হয়ে যায়। তাই এরা যুক্তি দেখালে, এরা কিছু বলতে গেলে কোর্টও যেন সমীহ করতে বাধ্য হয়। এখন দেখা যাক আগামী 7ই আগস্ট পরবর্তী শুনানি রয়েছে এই কয়লা পাচার মামলায়। সেদিন অন্তত ইডি কি যুক্তি দেয়, কি তদন্ত রিপোর্ট দেয়, এবং সেদিন আমরা বিচারপতি যেটা বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে, তারা কি পর্যবেক্ষণ দেন, তারা কি মন্তব্য করেন, সেগুলো আমরা জানতে পারবো। এবং সেটা আমার দর্শক বন্ধুদের জন্য অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।